হৃদমায়ের প্রেমগাথা লিখেছে রিক্তা ইসলাম মায়া। রাত 10টা। মায়ের অবস্থান খানবাড়িতে। অন্ধকার ঘরে আলো নিভিয়ে বিছানায় শুয়ে মায়া। এই ঘরটা হৃদের। অসময়ে মায়ের শুয়ে থাকার কারণ দুটো। এক, লং টাইম জার্নিতে মায়ের শরীর বেশ ক্লান্ত। দ্বিতীয়ত সে হৃদের সাথে এই বাড়িতে আসতে চায়নি, কিন্তু হৃদ জোর করে নিয়ে আসায় সে জেদ দেখিয়ে একা ঘরে শুয়ে আছে। খালি বাড়িতে সার্ভেন্ট আর দলের লোকজন ছাড়া পরিবারের কেউ উপস্থিত নেই। হৃদ মায়াকে খানবাড়িতে পৌঁছে তৎক্ষণাৎ চলে গিয়েছিল হাসপাতালের উদ্দেশ্যে। আরাফ খান, হেনা খান ঢাকায় আছেন। তারা নিহাল খানের উপর হওয়া হামলার কথা শুনেছেন। ইতিমধ্যে ওনারাও রওনা হয়েছেন। হয়তো ঢাকা থেকে চট্টগ্রাম পৌঁছাতে আরো কিছুটা সময় লাগতে পারে তাদের। খালি বাড়িতে মায়ের খোঁজ করার মতন সার্ভেন্ট ছাড়া অন্য কেউ না থাকলেও হৃদ আর সুফিয়া খান ঠিকই মায়ের খেয়াল রাখতে বারবার কল করে। দুপুরে মায়াকে নিয়ে হৃদ খানবাড়িতে আসার পরপরই ব্যস্ততায় হৃদ বেরিয়ে গেলেও মায়ার জন্য সার্ভেন্ট ঠিক করে যায় যাতে অসুস্থ মায়ের খেয়াল রাখতে পারে কেউ। কিন্তু দুপুর থেকে মায়া না খেয়ে জেদ দেখিয়ে কক্ষে শুয়ে আছে। এই বিষয়ে সুফিয়া খানের কানেও পৌঁছালো। মায়ের অসময়ে শুয়ে থাকার মাঝেই দরজায় নক করলো কেউ। প্রথমে বিষয়টা মায়ের কানে না নিলেও পর মুহূর্তে কানে এলো বাড়ির সার্ভেন্ট তনির গলার সুর শুনতে পেয়ে। সে অনবরত দরজা ধাক্কিয়ে মায়াকে ডাকতে লাগলো। ভাবিমণি, দরজা খোলেন, বড় ম্যাডাম কল দিয়েছেন, আপনার সাথে কথা বলতে চান। ভাবিমণি, ও ভাবিমণি, শুনছেন? কাজের মেয়ের গোছানো সুন্দর কথায় মায়া তৎক্ষণাৎ বিছানা থেকে লাফিয়ে উঠল। সুফিয়া খান মায়াকে কল দিয়েছে বুঝতে পেরে তৎক্ষণাৎ দৌড়ে গেল দরজা খুলতে। মায়াকে দেখে কাজের মেয়েটি হাতের ফোনটা এগিয়ে দিতেই মায়া সেটি স্বাভাবিকভাবে হাতে নিল। দরজা বন্ধ করে ফোনটি কানে তুলতে তুলতে ফোনের ওপাশে থেকে শোনা গেল সুফিয়া খানের গম্ভীর গলার সুর। কি হয়েছে তোমার, খাচ্ছ না কেন? সুফিয়া খানের কথায় মায়ার মিনমিনি গলায় বলল, আমার এখানে ভালো লাগছে না আম্মু, আমি আপনার কাছে যাব, আমাকে এখান থেকে নিয়ে যান প্লিজ। মায়ের কথায় যেন সুফিয়া খানের মনে কোথাও শান্তি পেল। এই প্রথম হয়তো কেউ ওনার কাছে থাকার জন্য আবদার করছে, নয়তো ওনার সন্তান কিংবা স্বামী কেউই ওনার সাথে থাকতে চান না। ওনার একটা মেয়ে থাকলে নিশ্চয় মায়ের মতন করে আবদার করে বায়না করতো ওনার সাথে থাকার। সুফিয়া খান দীর্ঘশ্বাস ফেলে মায়াকে বোঝাতে চেয়ে বলল, অবশ্যই নিয়ে যাবো আম্মু, আপাতত তুমি 2 দিন ওই বাড়িতে থাকো, তারপর আম্মু রাদিফকে বলবো তোমায় দিয়ে যেতে, কেমন? এই বাড়িতে আমার দম বন্ধ হয়ে আসছে আম্মু, সবকিছু অসহ্য লাগছে, আমি এখানে 2 দিন থাকতে পারবো না, প্লিজ আমাকে নিয়ে যেতে বলুন আম্মু, আমার এখানে ভালো লাগছে না। মায়ের ভেতরকার অস্থির ছটপট যেন ফোনের ওপাশে বসে থাকা সুফিয়া খান ঠাউর করতে পারলেন। তিনি মায়ের অস্থিরতার কারণ বুঝতে পেরে গম্ভীর গলায় বললেন, আমার মনে হয় তোমার এবার হৃদের মুখোমুখি হওয়া উচিত মায়া। সুফিয়া খানের কথায় মায়া তৎক্ষণাৎ জেদি গলায় উত্তর করলে বলল, আমি আপনার ছেলের মুখোমুখি হতে চাই না আম্মু, আমাকে ওনার প্রয়োজন নেই, আমি আপনার সাথে থাকতে চাই সবসময়, আমাকে এখান থেকে নিয়ে যান প্লিজ। অন্যায় যে করে অন্যায় যে সয়, দুইজনের সমান অপরাধী, সেটা তুমি বিশ্বাস করো তো? সবকিছু চুপ করে সহার চেয়ে মুখ খুলে প্রতিবাদ করাটা উত্তম। তুমি চুপ করে থাকলে তোমার হয়ে কেউ এগিয়ে এসে কথা বলবে না মায়া। ব্যক্তির নিজের লড়াই নিজেকেই করতে হয়, অন্যের আশা করার বোকামি। তোমার প্রতিবাদ তোমাকেই করতে হবে। তাছাড়া চুপ থেকে থাকলে কোনো কিছুর সমাধান করা সম্ভব নয় মায়া। তোমার রাগ, ক্ষোভ, অভিমান প্রকাশ করার জন্য হলেও তোমাকে হৃদের সঙ্গে কথা বলা উচিত। প্রয়োজনে চুপ নয়, প্রতিবাদ করতে শেখো। সুফিয়া খানের কথার ইঙ্গিত মায়া বুঝতে পারল। হৃদের মুখোমুখি হওয়া উচিত মুখোমুখি হওয়ার ইচ্ছা মায়ার ফুরিয়ে গেছে। যেখানে বিশ্বাস নেই সেখানে কিভাবে ভালোবাসা?
সেখানে কিসের ভালোবাসা? হৃদের অনুপস্থিতিতে মায়ের কি কি পরিস্থিতির শিকার হয়েছিল সেটা হৃদ একবারও শুনতে চেয়েছে ওর কাছে, নাকি মায়াকে বিশ্বাস করেছিল কোনো কিছুতে? হৃদও সবার মতন করে মায়ের দিকে আঙ্গুল তুলেছে, ভুল বুঝেছে, অপমান করেছে, আঘাত করেছে। কিনা করেছে হৃদ মায়ের সঙ্গে? তাহলে মায়া কেন হৃদকে সাফাই দিতে যাবে? কি হয়েছে না হয়েছে তা নিয়ে? মায়াকে পাগল বানানোর পেছনে কি শুধু মায়ের পরিবার আর হৃদের পরিবারই দায়ী ছিল? হৃদ ছিল না? সে কতটুকু বিশ্বাস করেছিল মায়াকে? শুরু থেকে মায়া এই সম্পর্কটার জন্য পাগল ছিল। তাহলে হৃদ ভাবলো কিভাবে মায়া ওর স্বামীকে রেখে অন্য কাউকে বিয়ে করে নেবে? বিয়ে কি খেলাঘর যে আজ একজনকে বিয়ে করলাম, কাল আবার আরেকজনকে বিয়ে করে খেলবে? মায়ার যদি এতই বিয়ে করার ইচ্ছা থাকতো তাহলে মায়া শুরু থেকেই হারিয়ে যাওয়া স্বামীর খোঁজ করতো না কখনো, বরং মায়া অন্য কাউকে বিয়ে করতে চায় না বলেই ও নিজের নিখোঁজ স্বামীর সন্ধান করে খোঁজাখুঁজি করে বেরিয়েছিল। মায়ার এত ভালোবাসার স্বামী রেখে সে অন্য কাউকে বিয়ে করবে, এটা কিভাবে হৃদের মাথায় এলো? কেন কখনো মায়ের ভালোবাসা হৃদের চোখে পড়ে না? এখন মায়া সুস্থ হওয়ার পরই কেন হৃদকে সাফাই দিতে যাবে? আসলে মায়া সেই দিন বিয়েটা করেছিল কিনা এই নিয়ে কেন বলতে যাবে সে এত কিছু? যেখানে অলরেডি মায়াকে বেঈমান প্রতারক নারী হিসেবে হৃদ মেনে নেওয়া হয়ে গেছে, সেখানে মায়ের পুনরায় কিসের হয়ে সাফাই দিবে? মায়ের আত্মসম্মান নেই? মায়া বরাবরই মিথ্যা অপবাদ দিয়ে মায়াকে বারবার মিথ্যা অপবাদ দেবে আর মায়া সেটা মেনে নিবে কেন? কিসের জন্য? মায়াকে স্বামী ভালোবাসে বলে? হ্যাঁ, এটা সত্যি। মায়া ওর স্বামীকে ভালোবাসে। তার মানে এই না যে মায়ের ভালোবাসায় অন্ধ। ওর কোনো আত্মসম্মান নেই। মায়াকে এতগুলো মিথ্যা অপবাদ দেওয়ার আগে হৃদ ভেবেছিল এর বিপরীতে মায়ার কি হতে পারে? কিছুই তো ভাবেনি। তাহলে আজ কেন মায়া হৃদের হয়ে ভাবতে যাবে? মায়ের বিপদে কে ছিল? হৃদ ছিল সেই দিন? না, ছিল না। সেই দিন যদি সুফিয়া খান মায়াকে ওর বাড়ি থেকে নিয়ে না আসতেন তাহলে আজও মায়াকে ওই বাড়িতে থাকতে হতো। হৃদও কখনো মায়ের খোঁজ করতো না, মরে গেলেও না। সুফিয়া খান মায়াকে দয়া করে নিয়ে এসেছিলেন, সুস্থ করেছিলেন বলেই আজ হৃদ এত প্রশ্নর উত্তর চায় মায়ের থেকে, আর মায়াও নির্লজ্জের মতন উত্তর দিয়ে যাবে এটা আশা করে তারা। মায়ের কি কোনো সেলফ রেসপেক্ট থাকতে নেই? মায়া পাগল হওয়ার পেছনে শুধু মায়ের পরিবার কিংবা হৃদের পরিবার একা দায়ী নয়, বরং হৃদ নিজেও শতভাগ দায়ী ছিল। সেই দিন যদি হৃদ সবার মতন করে মায়াকে ভুল না বুঝে অন্তত সত্যি জানতে চাইতো তাহলে মায়া সত্যিটা বলতো। হৃদকে কাছে পাওয়ার খুশিতে হয়তো মায়াও অসুস্থতা কাটিয়ে সুস্থ হয়ে উঠতে পারত, কিন্তু হৃদ তা করেনি, বরং মায়াকে অসংখ্য অপবাদ দিয়ে অন্ধকারের দিকে ঠেলে দিয়েছিল যাতে মায়া পাগল হয়েছিল। তাই মায়া এত সব যন্ত্রণা সহ্য করতে না পেরে অতিরিক্ত মানসিক চাপে মানসিক ভারসাম্য হারিয়ে পাগল হয়ে যায়। এসব কিছুর জন্য মায়া কখনোই হৃদকে ক্ষমা করবে না, আর এসব কিছু এত সহজে ভুলেও যাবে না। মনস্তাত্ত্বিক ভাবনায় মায়া চুপ থাকতে দেখে সুফিয়া খান গোপনে দীর্ঘশ্বাস ফেলে পুনরায় বলল, মুদ্রার এপিটোপির দুপিটি তোমার দেখা উচিত মায়া। আমার ছেলে মুখে ভেঙে ভেতরকার খবর প্রকাশ করতে পারে না বলে তার মানে এই না যে ওর জীবনে একটা দিক নেই। অবশ্যই আছে। এজন্যই বলছি তোমার হৃদয়ের সঙ্গে অন্তত একবার কথা বলা উচিত। আপনজন সুযোগ চাইলে একবার নয় বারবার সুযোগ দিতে হয় মায়া। তাহলে আপনি কেন বাবাকে একবারও সেই সুযোগটা দিলেন না আম্মু? মায়া সুফিয়া খানকে প্রশ্নটা করেই থমথমে মুখে হয়ে যায়। সে আসলে এই প্রশ্নটা করতে চায়নি, কিন্তু কিভাবে যেন কৌতূহল বশে মুখ ফসকে বেরিয়ে গেল। তবে
তক্ষুনি শোনা গেল সুফিয়া খানের শক্ত গলার উত্তর। তিনি বললেন, সে আমার কাছে কোনো সুযোগ চায়নি, স্বাধীনতা চেয়েছে, যা চেয়েছে তাই দিয়েছি। কথা বলতে বলতে সুফিয়া খান ঠাস করে কল কেটে ঢিল মেরে ফেললো সোফার উপরে। চোখে মোটা ফ্রেমের চশমাটা খুলে টেবিলের উপর রাখতে রাখতে সোফায় গা এলিয়ে বসলেন। আজ অনেকটা বছর পর আবারও এই শূন্যতা ওনাকে ঘিরে ধরল। নিহালকে নিয়ে ওনার এই মুহূর্তে অনুভূতি শূন্য। দীর্ঘ একটা পথ একা পাড়ি দিয়ে এসেছেন তিনি, বাকিটা পথও একাই কাটিয়ে দিতে পারবেন। তবে আজ হঠাৎ করেই কেন জানি শূন্যতা অনুভব হলো ওনার। স্বামী, সন্তান, সংসার সবকিছু থেকেই যেন ছন্নছাড়া একাকী জীবন পার করতে ইচ্ছে হচ্ছে ওনার। এমনটা নয় যে তিনি এই একাকিত্ব জীবনের সাথে পরিচিত নন, অবশ্যই পরিচিত, তবে সেটা 2-1 দিন নয়, বরং গোটা 15 বছর এই একাকিত্বের জীবনে অভিজ্ঞতা ওনার। কিন্তু হুট করে মায়াকে পেয়ে ওনার একাকিত্ব জীবনটা ভুলে বসেছিলেন প্রায়ই। কিন্তু আজ হঠাৎ করে হৃদের মায়াকে নিয়ে ওইভাবে চলে যাওয়াতে ওনার একাকিত্ব জীবনটা যেন পুনরায় মাথাচাড়া দিয়ে উঠল। মনে এলো উনি আসলে একা, ওনার আবারও একা থাকতে হবে। মায়ের কান থেকে ফোনটা নামিয়ে থমথমে মুখে দাঁড়িয়ে রইল। সুফিয়া খানকে প্রশ্নটা ঠিক হয়েছে কিনা দ্বিধায় ভুগল। তবে মায়া খুব করে চাই সুফিয়া খান সবার সাথে একত্রে থাকুক। আজও ওনার কথায় খানবাড়ির ছোট থেকে বড় পর্যন্ত মেনে চলে, সম্মান করে, ভয় পায়। সুফিয়া খান দূরে থেকেও যেন এই সংসারটা আজও ওনার হয়ে আছেন। মায়ার প্রায় শুনেছিল দাদা দাদিকে সুফিয়া খানকে বলতে, তিনি যেন ওনার সংসারে ফিরে আসেন। ওনার ছেলে নিহালের সঙ্গে একত্রে এক ঘরে থাকতে না চাইলে দুজনকে আলাদা ঘরে থাকবে, তারপরও যেন তিনি খানবাড়িতে ফিরে আসেন। কিন্তু দাদা দাদির কথায় সুফিয়া খান কখনোই উত্তর করেননি, বরং বরাবরই নীরবতা পালন করতেন। মায়ার কেন মনে হয় সুফিয়া খান ওনার স্বামী নিহাল খানের অপেক্ষা করছেন আজও। রাত 12টা পেরিয়ে 1টা। হৃদ সবেমাত্র ঘরে ফিরল। অন্ধকার ঘরে প্রবেশ করতে কপাল কুঁচকে এলো তার। ঘুটঘুটে অন্ধকার কাটিয়ে সে অল্প আলোর লাইট জ্বালালো। আবছা আলোয় মায়াকে বিছানায় কুঁজো হয়ে শুয়ে থাকতে দেখে হৃদ সেই দিকে এগোলো। মায়ের কপালে হাত রেখে শরীরের তাপমাত্রা চেক করলো। গায়ের তাপমাত্রা স্বাভাবিক দেখে সে মায়ার গায়ে ব্ল্যাঙ্কেট জড়িয়ে গায়ের শার্টটার বোতাম খুলতে খুলতে বেড সাইডে টেবিলের উপর মায়ার ওষুধগুলোতে চোখ বোলালো। হাত দিয়ে 2-1টা ওষুধের পাতা নিয়ে চেক করে দেখলো মায়া ওষুধ খেয়েছে কিনা। খোলা ওষুধের প্যাকেট দেখে হৃদ বুঝতে পারলো মায়া মেডিসিন নিয়েই শুয়েছে। হৃদ শরীরের ক্লান্তি দূর করতে লম্বা একটা শাওয়ার নিল। গায়ের কালো টি-শার্ট আর কালো ট্রাউজার প্যান্ট জড়িয়ে বের হলো। সময় নিয়ে কফি মেকারে ব্ল্যাক কফি বানাতে পুনরায় দৃষ্টি ঘোরালো বিছানায় শুয়ে থাকা মায়ের উপরে। আজ নিয়ে 2য় রাত হবে দুজনের একত্রে একই বিছানায় থাকা। বিয়ে, ভালোবাসা, বৈধতা থাকার পরও দুজনের একত্রে থাকা হয়নি কখনোই। হৃদ এবার ঠিক করে রেখেছে যত কিছুই হোক না কেন সে তার বউকে নিজের সাথেই রাখবে সবকিছুতে। হৃদ মরে গেলেও মায়া যাতে কে অবহেলা করতে না পারে সে ব্যবস্থাও সে ইতিমধ্যে করে ফেলেছে। জীবনে মানুষ বাঁচে আর কতদিন। হৃদ চায় বাকিটা জীবন এই নারী তার পাশে থাকুক। হাতে ধোয়া ওঠা গরম কফিতে হৃদ চুমুক বসাতে সে বারান্দার দিকে হাঁটলো। বাবার নির্বাচনে বাকি আর 1 মাস। এই 1 মাস হৃদ ঢাকা টু চট্টগ্রাম যাওয়া আসা করবে, কারণ
তার নিজেরও কোম্পানি আছে ঢাকায়, তার নিজের কোম্পানিতে সময় দিতে হয়। বাকি রইল ওর বাবার ওপর হামলা করার বিষয়টা। রিত যতটুকু জেনেছে, জসিমের চ্যাপ্টার ওর মা সুফিয়া খান আরো 2 মাস আগেই শেষ করে গিয়েছিলেন। তাহলে এখন কারা ওর বাবার উপর আক্রমণ করতে পারে সেই খবর কাল সকালের মধ্যে হৃদের হাতে এসে যাবে। হৃদের ধারণা মতে জসিমের পরিবার এসব করবে না, কারণ জসিমের 3 ছেলের ভেতরে একটা ছেলে মাত্র সুস্থ সবল জীবিত আছে, বাকি একটা পঙ্গু বেডে শুয়ে আছে, অন্যটা মৃত। জসিম নিজেও মৃত। তাহলে জসিমের পরিবারের কারোর সাহস হবে না হৃদের পরিবার আর কারোর সঙ্গে টক্কর নেওয়া। হৃদের ধারণা সবকিছু আড়াল থেকে খুবই সূক্ষ্মভাবে তৃতীয় পক্ষের কেউ হৃদের বাবাকে টার্গেট করেছে। হৃদের মনস্তাত্ত্বিক ভাবনার মাঝে হঠাৎ পেছনে কারোর উপস্থিতি টের পেল হৃদ। কফিতে চুমুক বসাতে বসাতে হৃদ বুঝতে পারল বন্ধ দরজার ভেতরে তার পেছনে কে দাঁড়িয়ে। হৃদ খুব শান্ত ভঙ্গিতে পেছন ঘুরে দাঁড়ালো। দরজার সম্মুখে মায়ের দিকে হাত বাড়িয়ে মিহিস্বরে ডাকল, কাছে আসো। হৃদ হাত বাড়িয়ে মায়ের হাতটা ছুঁতে গেলে মায়া পিছিয়ে গেল 1 কদম। কপট রাগ দেখিয়ে বলল, আমাকে ছোবেন না আপনি। মায়ের কথায় হৃদ তখনও শান্ত স্বাভাবিক দেখালো। হৃদ আবছায়া আলোয় মায়ের রাগী মুখটার দিকে তাকিয়ে কফিতে চুমুক বসাতে বসাতে আগের মতন বলল, তাহলে কাকে ছোবো? যাকে খুশি তাকে গিয়ে ছোন। বউ ছাড়া যাকে খুশি তাকে ছোঁয়া হারাম। বউকে ছোবো বলেই তো এক বউকে 3 বার বিয়ে করলাম, এখন নিষেধ করলেও তো হবে না জান। হৃদের হেয়ালি কথায় মায়ার রাগ বাড়ল। সে মূলত সুফিয়া খানের কথা মানতে হৃদের মুখোমুখি হয়েছে, নয়তো মায়া হৃদের প্রতি রাগ বিন্দুমাত্র কমেনি। মায়া রাগের নাকের পাটা ফুলে জেদি গলায় বলল, আপনি আমার কেউ নন। হৃদ একইভাবে উত্তর এলো তক্ষণি, আমি আপনার সব। আমি আপনাকে অপছন্দ করি, কিন্তু আমি আপনাকে পছন্দ করি। হৃদের পরপর কথায় উত্তরে মায়া খানিকটা চুপ হয়ে গেল। মায়া যাই বলছে হৃদ ওর বিপরীতে উত্তর করছে বলে মায়ার মুখে মুখে তর্ক করতে মন চাইল না, কিন্তু সে হৃদের ওপর সন্তুষ্টও না। বিগত দিনে যা কিছু হয়েছে সেই সব মায়া এখনো ভুলবার নয়। মায়া চাইলেও ভুলতে পারবে না, আর না হৃদকে ক্ষমা করতে পারবে। কিন্তু মায়া সেসব কথা থেকে শুরু করে কোথা থেকে শুরু করবে সেটা বুঝলো না। হৃদ তো প্রশ্ন করছে না, তাহলে মায়ার কোথায় থেকে শুরু করা উচিত? তাছাড়া যখন হৃদ মায়ের থেকে সবকিছু শুনতে চায় তখন মায়া কিছুই বলেনি, আর এখন হৃদ হয়তো মায়ের কাছে সবকিছু শুনতে ইচ্ছুক নাও হতে পারে। তাই মায়া স্বেচ্ছায় কিছু বলাটা কেমন যেন দৃষ্টিকটু লাগছে। মায়া দ্বিধায় ডিমোনা করে চলে যেতে চাইলে শান্ত থাকা হৃদ যেন মায়ার অস্থিরতার কারণটা বুঝতে পারল। মায়াকে থামিয়ে বলল, যেটা বলতে এসেছো সেটা শেষ করে যাও, আমি শুনছি। হৃদের কথায় ক্ষেপে উঠল মায়া। সে কি বলতে এসেছে এই লোককে? পেছন ঘুরে শক্ত গলায় বলল মায়া, আমি আপনার মতন লোককে কোনো কিছুই সাফাই দিতে আসিনি, আর না কখনো দেব। আমি শুধু আম্মুর কথা রক্ষার্থে আপনার সামনে এসে দাঁড়িয়েছি, নয়তো আপনি যে অবিশ্বাসের এই সম্পর্কটা শেষ করেছিলেন, আমি সেই দৃঢ়তায় এই সম্পর্কটা শেষ করেছি। সম্পর্কে ফুল স্টপ লাগাতাম। সম্পর্কের নীরব বিশ্বাস সম্পর্কের বিশ্বাসে চলে। আপনি কখনোই আমাকে বিশ্বাস করতে পারেননি। সবসময় আমার ভালোবাসার দিকে আঙ্গুল তুলেছেন।
বেঈমান, প্রতারক। আমি দুনিয়ার জঘন্যতম নারী, যে স্বামী জীবিত থাকা অবস্থায় অন্য পুরুষকে বিয়ে করে ফেলে। কথা শুনতে যতটা কঠিন লাগছে তার থেকেও কঠিন হচ্ছেন আপনি। আপনি আমার দিকে একটা আঙ্গুল তুললে বাকি 4টা আঙ্গুল কিন্তু আপনার দিকে উঠে আসবে। আপনাকে আমি ভালোবেসেছিলাম, আপনার খোঁজেও আমি বেরিয়েছিলাম। আপনার জন্য পাগল আমিই ছিলাম। আপনাকে না দেখে স্বামী হিসেবে আমি মানতাম। বলতে গেলে এই সম্পর্কে আমি শুরু থেকেই শতভাগ দিয়েছিলাম। যে মেয়ে তার স্বামীকে জানে না, কখনো দেখেনি, অপরিচিত একটা মানুষকে শুধু অন্ধের মতো ভালোবেসে গেছে, সেই মেয়ে স্বামীর খোঁজ পাওয়ার পর, স্বামীকে ভালোবাসার পর কিভাবে অন্য পুরুষকে বিয়ে করবে এটা কেন আপনার মনে এলো না? একদিকে আমার পরিবার বিয়ের জন্য চাপে ফেলে, অন্যদিকে আপনি বিয়ে করার জন্য আমাকে আঘাত করেছেন। দুই দিক থেকে আমি পাপী, আমিই দোষী, আর আপনারা হচ্ছেন মহাবিচারক। কিছু না করেও বারবার আমাকেই কাঠগড়ায় দাঁড়াতে হয়। আর আমি আপনার বিরহে মরতেও গিয়েছিলাম। কথাটা বলতে বলতে মায়া নত মস্তিষ্কে 2 হাতে মুখ চেপে ফুঁপিয়ে কেঁদে উঠল, বিষাক্ত অতীত মনে করে। মায়ের কান্নার হৃদ স্থির দাঁড়িয়ে, তার হেলদোল নেই আর না জায়গা ছেড়ে এগিয়ে এলো মায়াকে শান্ত করতে, বরং হৃদ সেইভাবেই হাতের কফি মগটা চেপে দাঁড়িয়ে রইল। মায়া খানিকটা সময় নিয়ে নিজেকে স্বাভাবিক করতে চাইল। সে ঠিক করেছিল হৃদের সামনে কখনো কাঁদবে না এসব বিষয়ে, কিন্তু তারপরও কেন জানি মায়া নিজেকে আটকাতে পারছে না কান্না করা থেকে। নিস্তব্ধতা চাপিয়ে মায়া নিজের কান্না আটকাতে চেয়ে ভাঙা গলায় বলল, আপনার অ্যাক্সিডেন্টের পর আপনার পরিবারের কেউ আমার খোঁজ করেনি। এমনি অ্যাক্সিডেন্টের স্পটে আপনার জ্ঞান হারানোর পরপরই আমাকেও আপনার থেকে আলাদা করে দিয়েছিল। শেষবারের জন্য দেখতে পর্যন্ত দেয়নি কেউ আমাকে। আমার কান্না, আমার চিৎকার, আমার আর্তনাদ শোনার মতো সেই দিন কেউ ছিল না আমার পাশে। আপনি অ্যাক্সিডেন্ট হয়ে জ্ঞান হারিয়েছিলেন, অথচ আমি বেঁচে থেকেও 1000 বার মরেছিলাম ক্ষণে ক্ষণে। আমার আর্তনাদ কেউ শুনতে আসেনি, বরং মানুষ উপহাস করেছে আমাকে নিয়ে আমি পাগল। আপনাকে হারিয়ে অসুস্থ ছিলাম, কিন্তু মানুষের উপহাসে পাগল উপাধি পেতে পেতে মানসিক চাপে পড়ে গিয়েছিলাম। আপনার অনুপস্থিতিতে সেই দিন প্রথমবারের মতন মনে হয়েছিল আমি যাদের আপন মনে করেছিলাম তারা আসলে কেউ আমার ছিল না। আমি বলতে আমার স্বামী ছাড়া সকল সম্পর্কই ঠুনকো ছিল। সবাই আপনার অনুপস্থিতিতে আমার আপন ছিল। আপনাকে হারিয়ে পাগল প্রায়, তারপরও কারোর সাহায্য আমি পাইনি অবহেলা ছাড়া। আপনার অনুপস্থিতিতে গোটা একটা পাহাড় সমান চাপে পড়ে আমার পরিবার। আমাদের বিয়ের খবর জানতে পেরে আমার পরিবারে তোলপাড় শুরু করে। ঘরে অশান্তি হয়। আরিফ ভাই সবাইকে আমার বিয়ের ব্যাপারটা বোঝাতে চাইলে তারা আমাকে আর আরিফ ভাইয়ের কাছে আমাদের বিয়ের প্রমাণপত্র চাই, যা আমার আর আরিফ ভাই কারোর কাছেই ছিল না বলে আরিফ ভাই আসিফ ভাইয়ের সঙ্গে যোগাযোগ করে, কিন্তু আসিফ ভাইও জানায় আপনার পার্সোনাল কাগজপত্র ওনার কাছে নেই। আমাদের বিয়ের কাবিননামা, কাজী, এমনকি আমাদের দুইজনের একত্রে কোনো ছবি পর্যন্ত আমার পরিবারকে দেখাতে পারিনি বলে তারা মনে করে আমি আর আরিফ ভাই মিলে সবাইকে মিথ্যা বলছি আপনার সাথে বিয়ে হয়েছে এটা বলে। তারা কেউ আমাদের কথা বিশ্বাস করছিল না। এটা নিয়ে রোজ অশান্তি শুরু হয় আমাদের ঘরে। এদিকে আপনাকে হারিয়ে দিশেহারা অবস্থা আমার, অন্যদিকে সপ্তাহের পর সপ্তাহ অসুস্থ
হয়ে থাকতে হতো আমাকে হাসপাতালের বেডে। তারপরও আবার আমাদের এলাকায় রটে গেল আমি আমার আপুর বড়লোক ভাসুরের প্রেমে পাগল হয়ে হাসপাতালে পড়ে থাকি। চারিদিকে আমার পাগল হওয়ার বদনাম রটল। সেজন্যই আমার পরিবার চাইতো এই বদনামের হাত থেকে আমাকে বাঁচাতে তারা দ্রুত আমাকে বিয়ে দিয়ে দেবে। নতুন জায়গা কিংবা স্বামীর সঙ্গ পেলে আমি দ্রুত সুস্থ হয়ে উঠব, এমনটা তাদের ধারণা ছিল। কিন্তু বিয়ের জন্য আমি বা আরিফ ভাই রাজি হচ্ছিলাম না বলে আমাকে নিয়ে ঘরে আরো অশান্তি বাড়ল। আরিফ ভাই বাসায় থাকলে কেউ কিছু বলার সাহস পেত না, কিন্তু আরিফ ভাই বাসায় না থাকলে সবাই আমাকে যা তা শোনাতো। এই নিয়ে আমার ফুপিদের হাতে বেশ কয়েকবার মারও খেয়েছিলাম আমি। কেন আপনাকে ভুলতে পারছি না তা নিয়ে। আপনার বিরহে দিনে দিনে মানসিক চাপে পড়ছিলাম। অন্যদিকে আপনার পরিবারের কারোর খোঁজ পাচ্ছিলাম না যে আমাকে এসব থেকে বের করবে। আমি নিঃসঙ্গ একা হয়ে গেলাম। এর মধ্যে আরিফ ভাইও হঠাৎ করে ব্যবসায়িক কাজে ইন্ডিয়া যেতে হলো। ভাইয়ের অনুপস্থিতিতে আমার উপর চাপ বাড়লো। আমার ফুপিরা আর কাকারা মিলে ঠিক করলো আরিফ ভাই ইন্ডিয়া থেকে ফেরার আগে আগে আমাকে বিয়ে দিয়ে দেবেন। হলো তাই। আমাকে এক রাতের মধ্যে ছোট ফুপির গ্রামের বাড়িতে নিয়ে যাওয়া হলো। চেয়ারম্যান পরিবারে শুধু আমার অসুস্থতার বিষয়টা ছাড়া সবকিছুই লুকানো হলো। এক রাতের মধ্যে বিয়ে ঠিক করা হলো, বিয়ের বাজারও করা হলো সেই রাত্রেই। পরদিন বিয়ে। আমার অবস্থা এমন ছিল যে আমি আপনার বউ হয়ে বেঁচে থাকতে না পারলে মরে যাব, তারপর আপনার বউ হয়েই থাকবো, অন্য কাউকে বিয়ে করব না। তাই সেই দিন রাতে সবার ঘুমিয়ে যাওয়ার পর বাসার যত ধরনের ওষুধ ছিল সবকিছু একত্রে করলাম। আমার ওষুধ থেকে ধরে বাবা ফুপুদের সবার ওষুধ নিয়ে প্রায় 300 মতো ট্যাবলেট একত্রে খেতে গিয়ে আমার ছোট ফুপির হাতে ধরা পড়ে যায়। তিনি হইচই করে বাসার সবাইকে একত্র করে রাত দুটোয় রাগে জেরে সেই দিন রাতে আবারও ফুপিদের হাতে মার খেলাম। সব সময় আমার গায়ে জ্বর থাকতো। সেদিন রাতে ওনাদের হাতে মার খেয়ে রক্ত বমি করে জ্ঞান হারিয়ে ফেলি। আম্মু, জুই, রাফা, ছোট চাচি অনেক জোরাজুরি করে সেই দিন ফুপিদের থামিয়ে আমাকে নিয়ে গ্রামের একটা হাসপাতালে যায়। 7 ঘন্টা হাসপাতালে রাখার পর পরদিন সকালে 11টার দিকে আমাকে আবারও বাসায় আনা হয় বরযাত্রী আসার আগে। আমার আব্বু, কাকা, ফুপিরা মনে করেছিল আমি বিয়ে করতে চাই না বলেই বারবার নাটক করছিলাম জ্ঞান হারানোর। অথচ তাদের আঘাতে আমার ব্রেনে চাপ পড়ে। গায়ের জ্বর বাড়ল। আমার শরীরে অতিরিক্ত দুর্বল হওয়ায় বিয়ের দিন প্রায় অসচেতন অবস্থায় ছিলাম। যে যা বলছিল আমি কাঠের পুতুলের মতন সেটাই করছিলাম। আর এই সবটাতে রাফা আমার পাশে ছিল বিশ্বস্ত বন্ধুর মতো। জুইকে ওর বাবা আর ফুপিরা আমার আশেপাশে ঘেঁষতে দিচ্ছিল না, যাতে ও আমার বিয়েতে ব্যাঘাত না ঘটাতে পারে সেজন্য। কিন্তু তীব্র অসুস্থতার মাঝেও আমি আশা ছাড়িনি। ভেবেছিলাম বিয়েতে আসা নাদিম ভাইকে বলবো আমি এই বিয়েতে রাজি না, আমি বিবাহিত। এটা জানা জেনেও আমার পরিবার জোর করে ওনার সাথে আমাকে বিয়ে দিয়ে দিচ্ছেন। উনি যেন চলে যান। আমার শেষ চেষ্টা এটাই হতো, কিন্তু রাফা আমাকে তেমন কিছু করতে দিল না, কারণ ও শুরু থেকেই সবটা দেখছিল। ও বুঝতে পেরেছিল আমি এমন কিছু করলে হয়তো আমার ফুপিরা আমাকে আরো আঘাত করবে। সেজন্যই রাফা তখন আমাকে আশ্বস্ত করে ও সবটা সামলে নেবে, আমি যেন চুপ থাকি। দুনিয়ার সবাই আমার হাত ছেড়ে দিলেও রাফা আমার সঙ্গ ছাড়বে না বলে ওয়াদা করলো। সেই সময় পথহারা পথিকের মতন রাফার কথা মেনে নিলাম আমি। আমার বিয়ের শাড়ি গয়না পরানো হলেও আমি বিয়েতে কবুল বলিনি, কারণ সে সময় আমি রাফাকে জড়িয়েছিলাম অসুস্থতায়। আশেপাশে অনেক মানুষ থাকলেও আমি রাফাকে ছাড়ছিলাম না, আর না রাফা আমাকে ছাড়ছিল। মূলত বিয়ে পড়ানোর সময় আমার তেমন হুঁশ ছিল না, তবে আমার কানে এসেছিল কারো কবুল বলার শব্দ। সেদিন রাফা কি করেছিল, আমার জায়গায় কে কবুল বলেছিল আমি তাও জানি না। নাদিম ভাইয়ের সাথে কার বিয়ে হয়েছিল তাও বলতে পারি না, কারণ আমি হুঁশে ফিরি প্রায়
ঘন্টা ডেরেক পর আমাকে যখন নাদিম ভাইয়ের হাতে সঁপে দিচ্ছিল তখন আমার হুঁশ আসে। রাফা আমাকে আগে সতর্ক করে রেখেছিল পরিবারের মানুষের সামনে ঝামেলা না করতে, কারণ এতগুলো মানুষের সাথে আমার ঝামেলা করলে পরে পেরে উঠবো না তাই। তাছাড়া যেহেতু সবাই জানে নাদিম ভাইয়ের সঙ্গে আমার বিয়েটা হয়েছে, সেজন্য আমিও চুপ ছিলাম, কারণ আমি আর রাফা জানতাম আসলে বিয়েটা হয়নি। এবার কার সাথে বিয়ে হয়েছিল সেটা রাফা জানে। আমি শুধু রাফার ভরসায় ছিলাম, রাফা আমাকে এসব থেকে বাঁচাবে এই বলে। আমাদের ধারণা ছিল আমরা আমার পরিবার থেকে দূরে গেলে সুযোগ নিয়ে নাদিম ভাইয়ের সঙ্গে এই বিষয়ে কথা বলবো। উনি ভালো মানুষ, নিশ্চয় আমাদের কথা শুনবেন। কিন্তু পথিমধ্যে কোথা থেকে আপনি লোক নিয়ে আমাদের উপরে রাস্তায় হামলা করেন, গাড়ি ভাঙচুর করেন, বরযাত্রী পেটান, নাদিম ভাইকেও মারলেন, আমাকে আঘাত করলেন, জুয়ের বাবাকে আঘাত করলেন। সবচেয়ে বেশি যেটা আমাকে হিট করেছে সেটা হলো আপনি আমাকে মিথ্যা অপবাদ দিলেন, সম্পর্ক ছিন্ন করলেন। একটাবার আমার দিকটা শুনতে চাইলেন না, আমাকে বিশ্বাস করলেন না। ঝড়ের বেগে এসে সবকিছু তছনছ করে আবারও চলে গেলেন আমাকে একা রেখে। আপনার অনুপস্থিতিতে আমি তাও লড়ছিলাম, কিন্তু আপনার অপবাদে মনে হলো আমি মিথ্যা একটা সম্পর্কের পেছনে ছুটছি। আমার এত লড়াই, এত যুদ্ধ করা সবকিছুই এক মুহূর্তের জন্য মিথ্যা হয়ে গেল যখন আপনি আমার সাথে সম্পর্ক ছিন্ন করলেন। তখন আমি আর নিজের মানসিক ভারসাম্য ধরে রাখতে পারিনি। আমার মনে হয়েছিল আমি শেষ, আমার সবকিছু ধ্বংস হয়ে গেছে, আমি ব্যর্থ, আমার সব সম্পর্ক ব্যর্থ আমার মতন। আমার মানুষ বলে আমি পাগল, আসলেই আমি পাগল, আমি কারোর যোগ্য না। তারপর থেকে সবটা আপনার চোখের সামনে, সবার অবহেলা মেনে নিয়েছিলাম, আপনার ফেরার আশায় ছিলাম। কিন্তু আপনি ফিরেও যখন সবার মতন করে একই আচরণ করলেন, সেটা আর সহ্য হয়নি আমার। আমাকে মানসিক রোগী থেকে পুরো পাগল আপনি বানিয়েছেন। সেই দিন যদি আপনার মা আমাকে নিয়ে না যেতেন, তাহলে হয়তো আজও আপনি আমাকে অবিশ্বাস করে মুখ ফিরিয়ে রাখতেন। আপনার অবহেলায় আজ আমার মনেও আপনার জন্য তীব্র অনীহা জন্ম নিয়েছে। আমার আপনাকে ছাড়াও চলবে। পাগল থেকে যখন সুস্থ হতে পেরেছি, তাহলে বাকিটা জীবনও আমার আপনাকে ছাড়া চলবে। আপনার ঠুনকো লোক দেখানো ভালোবাসা আমার আর প্রয়োজন নেই। আপনার মতন স্বার্থপর মানুষ আমার জীবনে না হলেও চলবে। মায়ের দীর্ঘ কথায় হৃদ টু শব্দ পর্যন্ত করল না। মায়া অবছায়া আলোয় অশ্রুসিক্ত চোখ তুলে তাকালো হৃদের দিকে। আলোর বিপরীতমুখী হয় মায়া বুঝল না হৃদের মনোভাব। মায়ের লাস্ট কথাগুলো বেশ শক্ত আর ধারালো শোনালো। হৃদের শক্ত হয়ে থাকা চোয়ালে ঠাহর করতে না পেরে মায়া পুনরায় একইভাবে বলল, মানুষ বিশ্বাসে ভালোবাসার ঘর বানায়। আমাদের সম্পর্কের বিশ্বাস শব্দটা অনেক আগেই শেষ হয়ে গেছে। খালি ঘরটার কোনো মূল্য নেই আমার কাছে। আপনার মাও তো অবিশ্বাসে ঘর না বেঁধে একা জীবন পার করছেন। আমিও পারবো ওনার মতন করে একা থাকতে। আপনি আমাকে ছেড়ে দিন। মায়ের বাকি কথা শেষ করার আগেই হৃদ দীর্ঘ সময় নীরবতা ভাঙল। মুহূর্তের মাঝে চূর্ণ বিচূর্ণ হয়ে গেল হৃদের হাতের কফি মগটা ফ্লোরে পড়ে। মায়া ভয়ে দুকদম পিছিয়ে যেতেই হৃদ হুঙ্কার ছাড়ার মতন গর্জিয়ে উঠে বলল, সামনে থেকে যা হৃদ। হৃদের কথায় মায়াও তেজ দেখিয়ে বলল, যাবই তো। আপনার মতন লোকের সামনে থাকার কোনো ইচ্ছে আমার নেই। আমি কালকে আম্মুর কাছে ঢাকা চলে যাব। মায়ের তেজ দেখিয়ে হন করে রুমে চলে যেতেই তীব্র ভাঙচুরের শব্দ হলো বারান্দায়। হৃদের তোলপাড়ে মায়াও ভয় পেল। এগিয়ে গিয়ে হৃদের কাছে না গিয়ে জেদ দেখিয়ে শুয়ে পড়ল বিছানায়।
দীর্ঘ মনোমালিন্যের মায়া আবারও ফুঁপিয়ে কেঁদে উঠল। একটা সময় হৃদের ভাঙচুরের শব্দ থেমে গেল, পরিবেশ শীতল হলো। অন্ধকার ঘরে মায়ের নাক টানার শব্দ ছাড়া অন্য কোনো শব্দ হলো না। মায়া বুঝতে পারলো হৃদ মায়ের শেষ কথাগুলো শুনে হয়তো ক্ষেপে গেছে। হৃদ আগেই মায়াকে সাবধান করেছিল ছাড়াছাড়ি শব্দটা যেন মায়া কখনো হৃদের সামনে উচ্চারণ না করে, অথচ মায়া রাগের বশে হৃদকে বারবার ছাড়াছাড়ির হুমকি পর্যন্ত দিয়ে এলো। বেশ করেছে মায়া ছাড়াছাড়ির কথা বলেছে। এই লোকের এটাই প্রাপ্য। মায়া এই লোকের সঙ্গে কখনোই সংসার বাঁধবে না। কাল কেউ মায়াকে নিয়ে না গেলে মায়া একাই চলে যাবে ঢাকায়। তারপরও এই লোকের সঙ্গে এক ঘরে থাকবে না। মায়া দীর্ঘ ফুপাতে ঘুম ধরছে না। ভেতরকার কষ্ট যেন তীব্র থেকে তীব্রতর হচ্ছে অভিমানে। এর মধ্যে হঠাৎ এসে হৃদ ধূপ করে শুয়ে পড়ল বিছানায়। এতে মায়ের শরীর ঝাঁকুনি উঠল বিছানার কম্পনে। মায়া হৃদকে এড়াতে চেয়ে আরো চেপে গেল বিছানার পাশে। শরীর বুটে কুঁজো হয়ে যেতেই হঠাৎ হৃদ ঝটকা মেরে টানল মায়াকে। মায়ের পিঠ হৃদের বুকে ঠেকে যেতেই তীব্র থেকে তীব্র ছটফট করলো মায়া হৃদের থেকে ছাড়া পেতে। অস্পষ্ট স্বরে কাঁদতে কাঁদতে মায়া আওড়ালো, অসভ্য লোক, ছাড়ুন আমাকে, ছাড়ুন। ছাড়বেন না আপনি আমাকে? আমি থাকবো না আপনার সাথে, ছাড়ুন। হৃদ পেছন থেকে মায়ার দুহাত জাপটে জড়িয়ে মায়ের দুই পা বাঁধলো নিজের পায়ে। মায়ের মাথায় গলা চেপে স্পষ্ট স্বরে আওড়ালো, দীর্ঘদিনের নির্ঘুম আমি বউ, আমাকে একটু ঘুমাতে দে। তোর বিরহে পাগল আমিও হয়েছি, তোর অসুখে আমাকেও ছুঁয়েছে, ভেতর পুড়ে ছারখার হচ্ছে, এবার একটু শান্তি দে। একটা সুন্দর সকালের সূচনা। বিছানায় শোয়া মায়া ঘুম থেকে উঠে হৃদকে কোথাও দেখতে পেল না। মাথা তুলে পাশের জায়গাটা খালি দেখে উঠে বসলো মায়া। গায়ের ওড়নাটা পাশ থেকে নিয়ে জোড়াতে জোড়াতে খালি পায়ে নামলো মেঝেতে। দেওয়াল ঘড়িতে তাকিয়ে এক পলক সময়টা দেখে নিল। সকাল 8:23। কাল আসার পর থেকে মায়া এই ঘর হতে বের হয়নি। বাড়ির বউ এত বেলা করে শুয়ে থাকাটা দৃষ্টিকটু দেখায়। যদিও মায়াকে বলার মতো কেউ নেই, তারপর মায়ার উচিত ছিল অসুস্থ শ্বশুরের একবার অন্তত খোঁজ নেওয়া। মায়া দ্বিধা নিয়ে ফ্রেশ হয়ে নিচে নামতে চোখে পড়ল ডাইনিংয়ে বসা রাদিফ, আরাফ খান আর নিহাল খানকে। সবাই সুস্থ স্বাভাবিক অবস্থায় আছে। সবাইকে একত্রে দেখে মায়া খানিকটা দ্বিধাবোধ করলো নিচে নামতে। হেনা খান দাঁড়িয়ে সবাইকে খাবার খাওয়াচ্ছেন, আবার কিচেনে হতে এটা সেটা এগিয়ে আনছেন। তবে হৃদকে আশেপাশে কোথাও দেখা গেল না। চঞ্চল রাদিফ খেতে খেতে দেখলো মায়াকে সিঁড়ির গোড়ায় দাঁড়িয়ে থাকতে। খাবার বন্ধ করে তখনই ডাকলো মায়াকে, ভাবি, আপনি ওইখানে দাঁড়িয়ে আছেন কেন? এদিকে আসুন, আমাদের সাথে বসে নাস্তা করুন। রাদিফের ডাকে সকলেই তাকালো সিঁড়ির গোড়ায় দাঁড়িয়ে থাকা মায়ের দিকে। একত্রে এতগুলো মানুষের দৃষ্টির কেন্দ্রবিন্দু হয়ে যেতে মায়া জড়তায় সিঁড়িতে মাথার কাপড় টানতেই মায়াকে দ্বিতীয়বারের মতন ডাকলো হেনা খান, এদিকে আয় মায়া, নাস্তা করবি, তোর ওষুধ আছে, তাড়াতাড়ি আয়। মায়া জড়তা পা ফেলে সেদিকটায় এগোলো। মায়ার অন্য একটা খালি চেয়ার দেখে সেটাতে বসতে চাইলে আরাফ খান বাধা দিয়ে নিজের পাশের চেয়ারটা দেখিয়ে মায়াকে বসতে বলে তিনি বললেন, তুমি আমার পাশে বসো তো মায়া, তোমার সাথে আমার জরুরি কথা আছে, বুঝলে, বসো বসো। মায়া জড়তা পায়ে এগিয়ে এসে আরাফ খানের পাশের চেয়ারটায় বসে গম্ভীর মুখ
খুললেন নিহাল খান। তিনি মায়াকে উদ্দেশ্য করে বললেন, কেমন আছেন আম্মু? আপনার শরীর ভালো আছে? মায়া জড়তায় সিটিয়ে মিহি গলায় বলল, জি আব্বু, আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন? জি, আল্লাহ রেখেছেন ভালো। তবে রাতে আপনার অপেক্ষায় ছিলাম। শুনলাম আপনি নাকি অসুস্থ ছিলেন। মাথা ব্যথা কমেছে আপনার? মায়া রাতে হৃদের সঙ্গে রাগ করে ঘর হতে বের হয়নি, সেটা হৃদ বাদে অন্য কেউ জানে না। স্বামীর উপর রাগ থেকে মায়া রাতে কারোর সাথে দেখা বা কথা বলেনি। মায়া মনে মনে বেশ অনুতপ্ত হলো রাতের ব্যাপারটায়। তবে মায়া রাতে অসুস্থ ছিল না, বরং ভালোই ছিল। কিন্তু নিহাল খান যখন বলেছেন মায়া অসুস্থ, ওর মাথা ব্যথা ছিল, তার মানে কেউ নিশ্চয়ই ওনাকে মায়ের ব্যাপারে এটাই বলেছে। মায়া জড়তা নিয়ে বলল, জি। নিহাল খানের খাওয়া শেষ। তিনি পাশ থেকে টিস্যু নিয়ে মুখ মুছে রাখতে রাখতে মায়ের উদ্দেশ্যে বললেন, আপনার সাথে আমার কিছু কথা ছিল আম্মু। জি বলুন। নিহাল খান সময় নিয়ে মায়ের উদ্দেশ্যে গুছিয়ে বলল, আসলে আমি এবং আমার পরিবার সকলেই অনেক অনুতপ্ত আপনার প্রতি। আপনার সাথে যা হয়েছে সেটা নিয়ে আমরা খুবই লজ্জিত। সত্যি বলতে আমরা আমাদের ছেলের জন্য দিশাহারা হয়ে গিয়েছিলাম সে সময়। সেজন্য আপনার খেয়াল রাখতে পারিনি আমরা। ছেলের বুক ভরা তাজা রক্ত দেখে আমাদের দুনিয়া ঘুরে গিয়েছিল। কি করব, কি করা উচিত, তখন ওই মুহূর্তে সব ভুলে শুধু ছেলের জন্য পাগল হয়েছিলাম। আমরা আসলে বুঝতে পারিনি আমাদের অনুপস্থিতিতে আপনি এতটা ভুক্তভোগী হবেন। নিহাল খানের কথায় মায়া তৎক্ষণাৎ বুঝতে পারল না কি উত্তর দিবে। মায়া কি ওর শ্বশুরের কথায় ঠিক আছে বলবে নাকি চুপ থাকবে? মায়াকে দ্বিধাগ্রস্ত হয়ে হাঁসফাঁস করতে দেখে নিহাল খান মায়ের ভেতরের অবস্থা বুঝে নিয়ে তিনি বললেন, সমস্যা নেই আম্মু, আপনার কিছু বলতে হবে না। তবে কথা দিচ্ছি আপনাকে আপনার যোগ্য সম্মান দিয়ে রাখবো এই পরিবারে। দ্বিতীয়বার যেন একই ভুল না হয় সেই খেয়ালও রাখবো আমরা। আপনি আমাদের ওপর শেষবারের মতন বিশ্বাস করতে পারেন। কথাগুলো শেষ করে তিনি খাবার শেষ করে উঠে গেলেন বাইরে। বাইরে লোকেদের ভিড় জমেছে। তাদের নিয়ে সমাবেশে বের হবেন তিনি। আজ একটা পার্টি দলের সমাবেশ আছে ওনাদের। নিহাল খান চলে যেতে যেতে ওনার কানে এলো রাদিফের কথা। রাদিফ মায়াকে উদ্দেশ্য করে বলছে, ভাবি সকাল থেকে আম্মু আপনার খোঁজে খোঁজে 10 বারের বেশি ফোন দিয়েছে আমাকে। এতবার তো আম্মু আমাদের খোঁজেও ফোন দেন না যতটা আপনার খেয়ালে দেন। ভাবছি আমার হাতের ফোনটা আপনাকে দিয়ে যাব। আমাদের থেকে আম্মুর আপনার চিন্তা বেশি। আপনি আমাদের বোন হলে আরো ভালো হতো ভাবি। অনেক আদরে থাকতেন আপনি। হৃদ ভাই আর আম্মু আপনাকে একটু শাসন করলে আমি আর আব্বু কিন্তু আপনাকে অনেক আদর করতাম ভাবি। হৃদ ভাই আপনার বড় ভাই হতো আর আমি ছোট ভাই। বিষয়টা মজার না? কথাগুলো বলে রাদীপ জিভা কামড় দেওয়ার মতন করে নিজের কথা নিজেই সংশোধন করে বলল, সরি ভাবি, ভুল বলেছি। হৃদ ভাইকে আপনার ভাই হৃদ ভাইকে আপনি ভাই বলতে পারবেন না। হৃদ ভাই আপনার জন্য যে পাগল মানুষ আল্লাহ। ভাই যদি শুনে আমি আপনাকে বোন বানানোর স্বপ্ন দেখছি তাহলে আমার রক্ষা নেই। আউট। হৃদের গম্ভীর গলার ধমকে তৎক্ষণাৎ মাথা ঘুরিয়ে তাকালো রাদীপ। হৃদের চোখ মুখ শক্ত করে দাঁড়িয়ে থাকতে দেখে বুঝলো হৃদ রাদীপের কথাগুলো শুনেছে এতক্ষণ। রাদীপ উঠে দাঁড়াতে বোকার মতন হেসে বলল, আরে ভাই, আমার কোনো দোষ নেই এতে, বুঝলে? এসবে ভাবি আমাকে বলল উনি নাকি তোমাকে মামা বানানোর খুব ইচ্ছে ছিল, অথচ তুমি যে ভাবির বাচ্চার বাবা হতে ইন্টারেস্ট সেটা উনি বুঝেন না। তুমি একটু বুঝিয়ে বলো তো, এমন দুষ্ট ইচ্ছা যেন ভাবি না রাখে তুমি তাতে কষ্ট পাও। রাদীপ দুষ্টু হেসে চলে যেতেই হৃদ মায়ার দিকে তাকালো। মায়া হাঁ করে রাদীপের দিকে তাকিয়েছিল। কি সুন্দর গুছিয়ে মিথ্যা বলে রাদীপ। রাদীপ চলে যেতে মায়া দৃষ্টি ঘোরাতেই
ঘোরাতে গিয়ে হৃদের সঙ্গে চোখাচোখি হতে মায়া তৎক্ষণাৎ দৃষ্টি সরিয়ে নতমস্তিষ্কে বসে পড়ল চেয়ারে। হৃদ মায়ার দিকে কপাল কুঁচকে তাকিয়ে মায়ের পাশে খালি চেয়ারটায় বসতে চাইলে পুনরায় বাধা দিলেন আরাফ খান। তিনি হৃদকে নিজের পাশে চেয়ারটায় বসতে বললে হৃদ অগ্রাহ্য করে মায়ের পাশে চেয়ারটায় বসে পড়ল। আরাফ খান চেয়েছিলেন তিনি হৃদ ও মায়ের মধ্যখানে বসতে, কিন্তু হৃদ সেই সুযোগ না দিয়ে মায়াকে মধ্যস্থ রেখে বসতে বলল, তোমার খাওয়া শেষ হলে উঠে যাও দাদা ভাই, আমার প্রাইভেসি লাগবে। আরাফ খান খাওয়ার পর্ব অনেক আগেই শেষ হয়ে গিয়েছিল। তিনি খালি কাপের চা নিয়ে বসেছিলেন মূলত মায়ের সাথে আড্ডা জমাবেন বলে। কিন্তু হৃদ আরাফ খানকে চলে যেতে বললে তিনি খানিকটা বিরক্ত গলায় বলল, তুই রুমে কি এমন করতে পারিস না যে তোর বউকে নিয়ে ডাইনিং এ প্রাইভেসি লাগবে? আরাফ খানের কথায় হৃদ একইভাবে উত্তর দিল, তুমি যা বুড়ো বয়সে রুমে করতে পারো না আমি তাই করি। হৃদের হেয়ালিপূর্ণ কথায় ক্ষেপে উঠলেন আরাফ খান। ওনাকে কেউ বুড়ো বললে বেজায় চটে যান তিনি। রেগে মেগে হৃদকে শোধালেন, বুড়ো হবে তোর বাপ, আমি এখনো জোয়ান আছি। হৃদ আরাফ খানের কথায় পাত্তা না দিয়ে মায়ের নাস্তার প্লেটে খাবার তুলে দিতে দিতে বলল, আচ্ছা। এই আচ্ছা কি? হ্যাঁ, ওকে। পরপর হৃদের হেয়ালি কথায় আরাফ খানের রাগ বাড়ল। তিনি হৃদকে শুধিয়ে বললেন, তুই তোর মাকে আমার নামে মিথ্যা বললি কেন? যে আমার বুকে ব্যথা হয়েছিল কাল, আমার প্রাইভেসি দরকার ছিল তাই বলেছি। হৃদের কথায় আরাফ খান অবাক সুরে বললেন, তোর প্রাইভেসির জন্য তুই আমাকে হার্টের রোগী বানিয়ে দিবি? তুই এত প্রাইভেসি দিয়ে কি করিস বলতো? হৃদ সোজাসাপটা উত্তরে বলল, বউকে সময় দিই। হৃদের কথায় আরাফ খানও খোঁচা মারার মতন করে বলল, বউকে এত সময় দিয়ে কি করিস কি? বাপ তো আর হতে শুনলাম না, আবার চাস প্রাইভেসি? তোর বয়সে আমি 3 সন্তানের বাপ হয়ে গিয়েছিলাম এতদিনে, আর তুই এখনো একটারও হতে পারলি না। হৃদ মায়ের প্লেটে রুটি তুলে দিতে দিতে বলল, আমার বউ ছোট, তোমার মতন বুড়ো বউ বিয়ে করলে এতদিনে 3টা কেন 7টা সন্তানের বাপ হয়ে যেতাম। তুমি নিশ্চয়ই পুষ্টিহীন রোগী ছিলে বলে কষ্ট করে 3টার বাপ হতে পেরেছিলে। আমার মতন তাগড়া যুবক হলে নিশ্চয় এতদিনে খানবাড়িতে লাইন পড়তো তোমার সন্তানদের। হৃদের কথায় আরাফ খানের মুখটা থমথমে হয়ে গেল। তিনি পুষ্টিহীন রোগী ছিলেন? উনি এক ছেলে ও 3 কন্যা সন্তানের বাবা হয়েছিলেন। সেই সময় তিনি এক হৃষ্টপুষ্ট তাগড়া যুবক ছিলেন। ওনাদের স্বামী স্ত্রীর বয়সের ব্যবধানও খুব একটা ছিল না, তাই বলে হৃদ ওনার সুন্দরী বউকে বুড়ো আর ওনাকে পুষ্টিহীন রোগী বলবে? আরাফ খান হৃদের কথায় রেগে চলে যেতে বললেন, তুই আর তোর বাপ পুষ্টিহীন রোগী, আমি তাও তো টেনে টুনে 4 সন্তানের বাপ ছিলাম। তোর বাপের তো তার মুরদও নেই। দুইটাতেই সে ক্লান্ত হয়ে ইতি টেনেছে। বউকে বাপের বাড়ি পাঠিয়ে রে। আর তুই এসেছিস আমার পুরুষত্বের দিকে আঙ্গুল তুলতে। তোর বাপ ছেলে মিলে আমার 4 সন্তানের রেকর্ড ভাঙতে পারবি না। যদি পারিস তাহলে আমার নামও আরাফ খান না, অন্য কিছু রাখবো, যা। পরপর কথাগুলো বলে আরাফ খান লাঠি হাতে বেরিয়ে যান। এখানে থাকলে যদি হৃদের সঙ্গে কথায় পেরে উঠতে না পারবেন না তিনি বেশ জানেন। সেজন্যই হৃদকে নিজের কথাগুলো শুনিয়ে বের হয়ে যেতে মায়া হৃদের পাশ থেকে উঠে যেতে চাইল। হৃদ আর আরাফ খানের কথার মাঝে এতক্ষণ মায়া নীরব দর্শক ছিল। লজ্জায় মুখ থমথমে হয়ে আছে মায়ার। ও
ও হৃদকে এড়িয়ে চলে যেতে চাইলে হৃদ পেছন থেকে মায়ের চুলের বেনি টেনে ধরতে মায়ের মৃদু স্বরে আহ বলে চেঁচিয়ে উঠল ব্যথায়। হৃদ মায়ের বেনি হাতে পেঁচিয়ে মায়াকে পুনরায় জায়গায় বসাতে বসাতে বলল, হৃদ আমি একই কথা বারবার বলতে ভালো লাগে না। রাতের বিষয়টা ছেড়ে দিলেও যে এখন তোমাকে ছেড়ে দেব বিষয়টা এমন নয়। আমার তোমার উপর রাগ ছিল, কিন্তু বিশ্বাস হারাইনি কখনোই। যদি বিশ্বাস হারাতাম তাহলে তোমাকে কখনোই আমার বাড়িতে জায়গা দিতাম না। তুমি জানো আমি আমার কথা ছাড়া কারোর কথা বিশ্বাস করে কাজ করি না। আমার আম্মু তোমাকে আমার বাড়িতে নিয়ে আসার পেছনে আমারও সম্মতি ছিল। যদি আমার সম্মতি না থাকতো তাহলে আমার মা কেন? দুনিয়ার কারোর ক্ষমতা নেই হৃদ খানের বাড়িতে তোমাকে রাখার। সবকিছু একতরফা দেখতে নেই। আমি রাগটা সবার সামনে প্রকাশ করতে পারি, কিন্তু ভালোবাসাটা পারি না। আমার হৃদের বাকি কথা শেষ হওয়ার আগেই মায়া মাঝে ফোড়ন কেটে বলল, তার মানে আপনি বলতে চাচ্ছেন আপনি আমাকে ভালোবাসেন, তাই তো? মায়া হৃদের কথাগুলোর মাঝে শুধু একটা কথাই বুঝলো। হৃদ রাগ প্রকাশ করতে পারলেও হৃদের ভালোবাসাটা আড়ালেই থাকে। তার মানে হৃদ মায়াকে ভালোবাসে সেটা মায়া জানে, কিন্তু হৃদ কখনো মায়াকে প্রকাশ্যে স্বীকারোক্তি দেয়নি এটা নিয়ে। তাই আজ মায়ের কথায় কথায় হৃদের থেকে ভালোবাসার স্বীকারোক্তি করাতে চাইলো, কিন্তু হৃদ মায়ের কথায় বিরক্ত চোখে তাকালো মায়ের দিকে। মায়ার চুল ছেড়ে দিতে দিতে বলল, না বাসি না। তাহলে আমিও আপনার সাথে থাকবো না, যান। মায়া জেদ করে আবারও উঠে যেতে চাইলে হৃদ পুনরায় মায়াকে টেনে চেয়ারে বসাতে বসাতে রাগে দাঁতে দাঁত চেপে বলল, তুই থাকবি, তোর 14 গোষ্ঠী থাকবে, বেয়াদব। ঠিক আছে যান, নিয়ে আসুন আমার 14 গোষ্ঠীকে, তারাই আপনার সাথে সংসার করবে না, আমি পারবো না। হৃদ ধমকে বলল, হৃদের ধমকে মায়ার হাত গুটিয়ে চুপ করে বসলো। হৃদ নিজের রাগ চেপে মায়ের প্লেটে খাবার তুলে দিতেই মায়া পিঠ বেঁকিয়ে বসলো খাবে না বলে। হৃদ মায়ের কাঁধে হাত রাখতেই মায়া হৃদের হাত সরিয়ে দিল। হৃদ পুনরায় রেগে গেল। সে জীবনেও কারোর এসব রাগ সহ্য করেছে কিনা সন্দেহ, অথচ বিয়ে করে বউয়ের পাল্লায় পড়ে জীবনে জানা করেছে, আজ তাই করতে হচ্ছে। হৃদ পুনরায় মায়ের কাঁধে হাত রাখতে চাইলে মায়া একইভাবে হৃদের হাতটা সরিয়ে দিতে গেলে হৃদ খেপে যায়। শক্ত হাতে মায়ের বাহু টেনে নিজের দিকে ফেরাতে রাগান্বিত গলায় বলল, কি সমস্যা তোর? এমন করছিস কেন? খাবো না আমি। কেন? আমাকে আম্মুর কাছে দিয়ে আসুন। পারবো না। কেন? বিয়ে করেছি আমি, বউ আমার সাথে থাকবে তাই। তাহলে আম্মুকে এই বাড়িতে এনে দিন। আম্মু তো এই বাড়ির বউ। আপনারা কেন আম্মুকে এ বাড়িতে ফেরাচ্ছেন না? হৃদ মায়াকে বোঝানোর উদ্দেশ্যে বলল, আমাকে এসব স্পর্শকাতর বিষয়ে জড়াবে না হৃদ। আম্মু আব্বুর বিষয়টা তাদের ব্যক্তিগত ব্যাপার। তারা তাদের জীবনের সঙ্গে কি করবে সেটা তাদের একান্ত বিষয়। এত বছরেও যখন তাদের সিদ্ধান্ত বদলায়নি, তাই আমি সন্তান হয়ে এসবে জড়াতে চাচ্ছি না। আর আমার এমনিতেও কারোর ব্যক্তিগত জীবনে হস্তক্ষেপ করা পছন্দ না। আমার মনে হয় আম্মুও পছন্দ করবেন না ওনার ব্যক্তিগত জীবনে কেউ হস্তক্ষেপ করুক সেটা নিয়ে। তুমি এসবের থেকে দূরে থাকো হৃদ। আমি নতুন ঝামেলা চাচ্ছি না। হৃদের কথায় মায়া তর্ক করলো না, কারণ হৃদ আর সুফিয়া খান দুইজনেই একই ব্যক্তিত্বের মানুষ। তাদের ব্যক্তিগত জীবনে তৃতীয় পক্ষের হস্তক্ষেপ পছন্দ করে না তারা। তবে মায়া এতদিনে বেশ করে সুফিয়া খানকে চিনেছে। ওনার সংসার জীবন খুব পছন্দের। উনি যত্ন সহকারে আগলে রাখেন সংসারের প্রতিটা মানুষকে। হৃদ বা সুফিয়া খান হয়তো তাদের ব্যক্তিত্বের জন্য সহজে কাউকে মেনে নিতে পারেন না, কিন্তু একবার যদি কাউকে মেনে নেন সারা জীবন আগলে রাখার মতন গুণ তাদের আছে। সেজন্য মায়ের ধারণা সুফিয়া খান নিহাল খানের সাথে মনোমালিন্যের জন্য দূরে দূরে থাকলেও আজও হয়তো দুইজনকে ভালোবাসেন।
নয়তো বিচ্ছেদের এত বছর পরও কেন কেউ কাউকে ডিভোর্স দিচ্ছে না? ভালোবাসা আছে বলেই তো তারা বিচ্ছেদ চাচ্ছে না। মায়ের ধারণা, যদি কোনো রকমে ওর শ্বশুর শাশুড়িকে একত্রে এক ছাদের নিচে আনা যায় তাহলে নিশ্চয়ই তারা তাদের মনোমালিন্য পেছনে ফেলে কথা বলার একটা সুযোগ দিবে দুইজন দুজনকে। কিন্তু এখন এই প্রশ্ন হলো, সুফিয়া খান যে মানুষ, জীবনেও কারোর কথা শুনে এই খান বাড়িতে পা রাখবেন না। বাকি রইল ওর শ্বশুর নিহাল খান। উনি খুব নমনীয় স্বভাবের মানুষ। ওনাকে কোনোভাবে সুফিয়া খানের বাড়ি অবধি কয়েকদিনের জন্য পাঠাতে পারলে হয়তো কোনো একটা কাজ হতো। কিন্তু মায়া ওর শ্বশুরকে শাশুড়ি বাড়িতে পাঠানোর মতন এই অসম্ভব কাজটা কিভাবে করবে ও? মায়ের মনস্তাত্ত্বিক ভাবনার মাঝে হৃদ মায়ের মুখের সামনে রুটি ছিঁড়ে এক টুকরো ধরতেই মায়া সেটি মুখে নিতে নিতে বলল, আপনার ফোন কোথায়? হৃদ কিছু বলবে তার আগে মায়া হৃদের উপর চিরুনি তল্লাশি চালালো। হৃদের বুকে প্যান্টের পকেটে হাত ঢুকিয়ে আওড়ালো ফোনের খোঁজে, কিন্তু কোথাও হৃদের ফোন খুঁজে না পেয়ে মায়া অধৈর্য হয়ে পুনরায় হৃদকে শোধালো, আপনার ফোন কোথায়? হৃদ বাঁ পাশে ডাইনিং এর ওপরে রাখা ছিল ফোনটি। ডান পাশে মায়া বসে। অধৈর্য মায়া হৃদের ডানে বামে না দেখে হৃদের উপরে তল্লাশি করলো। হৃদ পুনরায় মায়ের মুখে খাবার তুলে দিতে দিতে বাম হাতে নিজের ফোনটা মায়ের দিকে বাড়িয়ে দিতে দিতে বলল, তুমি আমার হয়ে থাকো হৃদ, গোটা দুনিয়া আমি তোমার করে দেব।